আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওয়েট করতে করতে স্টুডেন্টরা মনে হয় ঘুমায় পড়ছে। তো বেসিক্যালি আজকে আমাদের সেশনটা ছিল মূলত ডিসিশন ট্রি নিয়ে। তো ডিসিশন ট্রি নিয়ে আজকে ডিসকাস করব। তো আমরা ডিসিশন ট্রি আসলে কোথায় ইউজ করা যায়, কোথায় ইউজ করলে আসলে খুব একটা বেনিফিট পাবো না, আর কি ধরনের প্রবলেম ডিসিশন ট্রি বেটার সলভ করতে পারে সেটা দেখাবো আজকে। তো ফার্স্টে আমরা শুরু করি ডিসিশন ট্রি দিয়ে। আসলে ডিসিশন ট্রিটা কিভাবে কাজ করে। তো ডিসিশন ট্রিতে যেটা বেসিক্যালি হয়, আমরা আহ, পুরো ডাটা সেটটাকে একটা ট্রি দিয়ে রিপ্রেজেন্ট করি এবং দেখা যায় যে ট্রিটা মোরলেস একটা বাইনারি ট্রির মতো থাকে। সো দ্যাট এই বাইনারি ট্রি থেকে আসলে আমরা একটা ডিসিশনে আসতে পারি। তো দেখা যায় যে আমাদের যে ফিচার গুলো থাকে সেই ফিচার গুলোকে মূলত আমরা আহ, একটার পর একটা পেয়ার ওয়াইজ নেই এবং কি কন্ডিশনের উপরে বেস করে বা কি ভ্যালুর উপরে বেস করে কোন ফিচার সিলেক্ট হবে, কোন ফিচার হাইলাইটেড হবে এবং ফিচার গুলোর ভ্যালুর কি বলবো যে ভ্যালুর যে কোএফিসিয়েন্টটা আছে আমরা দেখবো একটু পরে। সো সেই কোএফিসিয়েন্টের উপরে ক্লাসে পড়বে সেটা আমরা ডিটারমিন করে থাকি। তো এই পুরো জিনিসটাই আমরা আসলে দেখবো আমাদের এক্সিস্টিং একটা ডাটা সেটে আইডি স্ট্যাটাস, যেটা আমরা আগেও দেখে আসছি। সো সেই ডাটা সেটে আমরা পুরো জিনিসটা দেখবো। তো আর ডিলে না করে আজকে আমাদের ক্লাসটা শুরু করি। তো আমাদের কমন যে লাইব্রেরি গুলো আমরা ইউজ করি, আজকে সেই লাইব্রেরি গুলো ইউজ করা হয়েছে। তো আমরা যেটা করছি, শুরুতে আইডি স্ট্যাটাস সেটটা লোড করছি, আগের মতো ট্রেন টেস্টে ভাগ করে নিচ্ছি। ট্রেন টেস্টে ভাগ করে নেওয়ার পরে যেটা করছি আমরা, ডিসিশন ক্লাসিফায়ার, আজকে ডিসিশন ট্রি ক্লাসিফায়ার প্লাস ডিসিশন ট্রি রিগ্রেসর দুটাই দেখবো এবং দুটাই পারফরমেন্স আমরা অ্যানালাইসিস করবো আসলে, যে কখন আসলে কি ধরনের প্রবলেমের জন্য আমরা কোন ক্লাসিফায়ার। আচ্ছা, তো আমরা ডিসিশন ট্রি ক্লাসিফায়ার নিচ্ছি এবং ম্যাক্স ডেপথ আমরা 3 দিয়ে দিচ্ছি। ম্যাক্স ডেপথ যদি বেশি দেওয়া হয় দেখা যায় যে আমরা ফাইনালি কোনো ডিসিশনে নাও আসতে পারি, সেই জন্য ম্যাক্স ডেপথটা আমরা ডিসাইড করে দিই, ঠিক আছে, যেন ইনফিনিটি কোনো লুপে না যায় অথবা আমাদের ডিসিশন নিতে যেন খুব বেশি সময় না লাগে। সো আমরা যেটা করছি যে আমাদের ঠিক আগের মতোই ডিসিশন ক্লাসিফায়ার যেটা আছে সেখানে আমরা ট্রেন আর টেস্ট ডাটাতে ট্রেন করাচ্ছি। খুবই ভালো কথা। আইরিস ডাটা সেটটা ভাই নিয়েছি আর ম্যাক্স আমরা ম্যাক্স অলরেডি জানি। ডেপথ বিষয়টা একটু যদি আরেকটু মানে ই করে বলেন আর কি, এটা যে এর হ্যাঁ, আমি রেঞ্জটা আরো এটা বুঝতে। ছবিটা একটু দেখাই, ছবিটা দেখালে তখন আর ডিটেলে বলতেছি আমি। এটা জি। চিন্তা করেন, আমি দেখাচ্ছি। আসতেছে আর এটা ডেপতে আসতেছে। আচ্ছা, তো যেটা হলো যে ফার্স্টেই হলো যে আমরা আহ, আমাদের যে ক্লাসিফায়ারটা আছে ডিসিশন ট্রি সেটাকে আমরা ট্রেন করলাম কি ডাটা সেট দিয়ে, আইরিস ডাটা সেট দিয়ে। আইরিস ডাটা সেটটা কেমন জাস্ট একটা ছোট রিক্যাপ করে নিচ্ছি। এটা বেসিক্যালি একটা ফ্লাওয়ার ডাটা সেট এবং এখানে সেপাল আর পেটালের হাইট এন্ড উইডথ আছে, মানে টোটাল 4টা প্যারামিটার আছে বা 4টা ফিচার আছে। আর আমার ক্লাস কয়টা, ক্লাস হলো 3টা। সো আমরা ওই 3টা ক্লাস দিয়ে ক্লাসিফাই করতে যাচ্ছি, ঠিক আছে। তো আমরা যখনই 3টা ক্লাসিফায়ার দিয়ে ক্লাসিফাই করতে যাচ্ছি তখন আমরা বেসিক্যালি যদি পুরো জিনিসটাকে ভিজুয়ালাইজ করি, আমরা একটু ভিজুয়ালাইজেশনে যাই তখন এই জিনিসটা বুঝতে সুবিধা হবে। এখানে অ্যাকুরেসি দেখানো হয়েছে। আমরা জানি এটার অ্যাকুরেসি খুবই ভালো হয়, এটা হচ্ছে একটা আইডিয়াল ডাটা সেট। তো সেটার জন্য আমরা অ্যাকুরেসি খুবই ভালো পাই এবং এখানেও দেখা যাচ্ছে অ্যাকুরেসি খুবই ভালো। আচ্ছা, তো এখন এই ডিসিশন ট্রিটা কিভাবে ফর্ম করা হয়েছে বা ম্যাক্স ডেপথ ট্রি সেটাতেই বা আমি কি বুঝতেছি, ঠিক আছে। তো আমরা যদি দেখি আমাদের যে ডেপথটা আছে, ট্রির ডেপথ কিন্তু 3 লেভেল পর্যন্ত গেছে, 1 2 3, ঠিক আছে। তো আমাদের ট্রির ডেপথ লেভেলটা 3, ঠিক আছে। আমরা যদি এটা আরো বেশি দেই তাহলে যেটা হবে যে আমাদের ডিসিশন ট্রিটাও হেজি হয়ে যাবে বা প্রেডিকশন করতেও বেশি সময় লাগতে পারে যেহেতু আমাদের প্যারামিটার কম। আবার যদি কম ডেপথ দেই তাহলে হবে কি যে আমরা ঠিক মতো প্রেডিকশনটা পাবো না। সো আমাদের ডাটা সেটটা বুঝে তারপরে ডেপথটা সেট করা উচিত। আচ্ছা, তো আমরা ফার্স্টে একটু বুঝি এই ট্রিটা কিভাবে কাজ করতেছে বা ডিসিশন ট্রিটা কিভাবে আসলে ফাংশন করতেছে। তো ফার্স্টে আমরা যেটা বলেছিলাম আমাদের ফিচার হলো 4টা। তো ফার্স্ট যে আমরা ফিচারটা নিয়ে কাজ করতেছি সেটা হলো যে পেটাল লেন্থটা, ঠিক আছে। পেটাল লেন্থটা দেখা হচ্ছে যে আমার পেটাল লেন্থটা 2.45 এর থেকে নিচে কিনা, সমান অথবা নিচে। যদি সমান অথবা নিচে হয় তাহলে বামে চলে যাবে,
ঠিক আছে? তো বামে চলে গেলে আমরা একটা ডিসিশন পেয়ে যাব। আর এখানে আমরা খেয়াল করে দেখি যে কোএফিসিয়েন্টের কথা বললাম, বেসিক্যালি জি হলো ওই কোএফিসিয়েন্টটা। ঠিক আছে? আমি এগেইন যে অ্যালগরিদম গুলো দেখাচ্ছি খুব হাই লেভেলে দেখাচ্ছি। সো অনেক প্যারামিটারই আমি এক্সপ্লেইন করতেছি না, বাট ইনটিউশনটা কি, কোন ভ্যালুতে কি কাজ হয় সেটা নিয়ে খালি কথা বলে যাচ্ছি। এখানে হলো আমার আহ, ওই কোএফিসিয়েন্ট ফ্যাক্টরটা যেটা দিয়ে আমরা মাল্টিপ্লাই করতেছি। আচ্ছা, তো এটার লেন্থ যদি আমার 2.45 এর নিচে হয়, তখন আমার বেসিক্যালি সেটোসা ক্লাসে ফেলে দিচ্ছি আমরা। ঠিক আছে? আর যদি সেটা আমার ইয়ে হয়, পেটার লেন্থ যদি আমার 2.45 এর থেকে বেশি হয়, তখন আমরা আর একটা ট্রিতে চলে যাচ্ছি। এখানে আমরা নতুন আর একটা প্যারামিটার চেক করতেছি। সেটা কি? এটা ছিল পেটার লেন্থ, আর এখানে হলো আবারও পেটার লেন্থ, বাট এবার আমরা চেক করতেছি যে আমার 2.45 এর থেকে বড়, বাট 4.75 এর থেকে ছোট অথবা সমান এই লেন্থটা। এই লেন্থের মধ্যে যে ভ্যালুগুলো আসতেছে সেগুলোকে নিয়ে আমরা কনসিডার করতেছি। এখান থেকে আমরা কি পাচ্ছি, এরকম আরেকটা ডিসিশন ট্রি পাচ্ছি। এবং এখানে আমরা খেয়াল করি আবারও পেটার লেন্থ নিয়ে আমরা কাজ করতেছি। পেটার তো লেন্থটা এখানে কি এখন চেক করা গিনিটা কি হচ্ছে। কোনো ফিচার? গিনিটা একটা GINI? ফিচার বলা যায়, জি জি আচ্ছা জি, আচ্ছা। গিনিটা একটা ফিচার, এটা কোএফিসিয়েন্টটা যেটা বললাম, যেটাতে আমাদের মাল্টিপ্লাই করা হচ্ছে ভ্যালুগুলো। ঠিক আছে? সো যখন আমরা কোনো ডিসিশনে যাই তখন এই গিনির ভ্যালুটা জিরো হয়ে যায়। যেমন এক্ষেত্রে আমরা একটা ডিসিশনে আসছি ক্লাস সেটোসা। ঠিক আছে? সো তখন এটার ভ্যালু জিরো। আবার লাস্টের দিকে খেয়াল করি, এখানে আমার ক্লাস ভার্সিকালার, এটা একটা ক্লাস, এটা গিনি ভ্যালু জিরো। আবার আমরা খেয়াল করে দেখি আরেকটা ক্লাস ভার্জিনিকা, ভার্জিনিকারও আমার ক্লাস ভ্যালু জিরো। ঠিক আছে? যখনই আমরা কোনো ক্লাস ইয়া করছি, একটা ফাইনাল ডিসিশন আসছি, সাধারণত সেখানে গিনির ভ্যালু জিরো হয়ে যায়। ঠিক আছে? এছাড়াও ফাইনালি আমরা যখন ট্রিটা কাট অফ করে দিচ্ছি, তখনও দেখা যাচ্ছে যে আমার গিনির ভ্যালু খুব কমে যাচ্ছে। ঠিক আছে? যেমন এখানে 0.5 আসতেছে অথবা 0.59 আসতেছে। বাট যখনই আমরা সাধারণত লাস্ট নোটে চলে আসি, তখন গিনির ভ্যালুটা জিরো হয়ে যায়। তো আমরা স্টেপ বাই স্টেপ আসি। পেটার লেন্থে ছিলাম আমরা, সবসময় পেটার লেন্থ নিয়ে আমরা পুরো ডিসিশনটা নেওয়া হয়েছে, তো সেটাই আমরা দেখতেছি। তো এখানে আসলাম, এবার আমরা দেখলাম 4.75 এর নিচে আছে নাকি। যদি 4.75 এর নিচে থাকে, তখন আমরা আবার একটা ক্লাসিফায়ারে যাচ্ছি, যে এটা যদি ট্রু হয় তাহলে এই সাইডে যাব, আর যদি ফলস হয় তাহলে আমরা রাইট সাইডে চলে যাব। আসলে আমরা পেটার লেন্থ আবার চেক করতেছি, এটা যে 1.6 এর থেকে নিচে কিনা। 1.6 এর নিচে হলে তখন আমি ফাইনাল ডিসিশনে যাচ্ছি। ঠিক আছে? যে 1.6 এর নিচে হলে তখন আমি এটা বলতে পারতেছি যে এটা ভার্সিকালার। আর যদি আমার 1.6 এর থেকে আহ, নিচে না হয়ে যদি উপরে চলে যায়, তখন আমি বলতেছি এটাকে ফাইনালি ভার্জিনিকা। আবার এখানে পেটার লেন্থ দিয়ে দেখতেছি 1.75 থাকছে। 1.75 দিয়ে আমি যেটা দেখতেছি যে 1.75 এর যদি নিচে চলে যায়, তখন আমার এটা ভার্সিকালার হয়ে যাচ্ছে। আর যদি 1.75 এর উপরে যাচ্ছে, তখন ভার্জিনিকা হয়ে যাচ্ছে। ঠিক আছে? এইভাবে পুরো ট্রিটা বেসিক্যালি ডিজাইন করা হচ্ছে। তিনটা আমার ডেপথ থাকতেছে, আর আমার যে গিনি ভ্যালুটা আছে, এটা আমার কোএফিসিয়েন্টটা, এটা দিয়ে মাল্টিপ্লাই করে করে আমরা আসলে বেসিক্যালি ট্রিটাকে দুইটা ক্লাসে ভাগ করে ফেলতে পারতেছি। ঠিক আছে? এই ভ্যালুটা একটা ইকুয়েশন আছে আসলে, ডিসিশন ট্রিটা করার জন্য আমরা সাধারণত একটা ইকুয়েশন ফর্মুলেট করি। ওই ইকুয়েশনে যে কোএফিসিয়েন্টটা সেটা হলো গিনি ভ্যালুটা। ঠিক আছে? ভাই এখানে মিডিলে হচ্ছে ওইটা পেটাল লেন্থ ছিল, কিন্তু পরবর্তীতে পেটাল উইডথ ইউজ হচ্ছে ওই চিত্রে যদি একটু দেখি। এখন মানে সেকেন্ড স্টেজে আরেকবার পেটাল বলতে লেন্থ, হবে। জি, ওইখানে হচ্ছে হ্যাঁ, সেকেন্ডে পেটাল লেন্থ আছে, বাট পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে পেটাল উইডথ কাউন্ট করছে আর কি। পেটাল উইক হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ। জি জি জি। সেটাই বললাম যে আমাদের ফিচার গুলা এভাবে একটার পর একটা আসতে থাকবে, এবং সেটাতে আমরা ট্রি করতে থাকবো। এবং ডেপথ আমি যত বাড়াবো, তত আমার ফিচার নিয়ে নিয়ে সামনের দিকে আগাবো। আমি যেহেতু ডেপথ এখন 3 এখানে রাখছি, আমরা আমার ডেপথ তিনটা 3 ডেপথ নিয়েছি পর্যন্ত এই জন্য, দেখাচ্ছে। এখানে কি 3টা, তাহলে যদি আমরা 4 নিতাম তাহলে আরো বেশি হতো এটা নাকি? আরো আরো দেখো, হ্যাঁ, ডিটেইলে ফিচার গুলো আসছে। তবে এখানে একটা কথা, যেটা প্রথমে বলে নিলাম, আমার কিন্তু ওই ডেপথ দেওয়ার মতো ফিচার থাকতে হবে। জি, ঠিক আছে? এখানে যেমন মানে ফিচার পেটাল আবার লেন্থ কেমন আর আছে পেটাল তার উইডথ উপরে দুইটা বেস। দিয়ে আমি, জি ভাই, মানে আমার হচ্ছে জি ডেপথটা জি, তার মানে ফিচার কতগুলো কতগুলো আছে। ফিচার আছে, ফিচার থাকার উপর বেস করে নিতে হবে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি।
কতগুলো ফিচার আছে এবং আদৌ ওই ফিচার গুলো ডিস্টিংগুইশেবল কিনা, মানে ওই ফিচার আসলে আমার জন্য এফেক্টিভ কিনা সেটা ধরে তারপরে নিতে হবে। ওকে। ওকে, আমরা তাহলে যাই। হ্যাঁ, আইরিসে আসলাম আমরা। আমরা প্লট করছি পুরো জিনিসটা, প্লট করে আমরা দেখছি পুরো জিনিসটা। প্লট করে দেখার পরে আমরা বেসিক্যালি অ্যাকুরেসি গুলা মেজার করে দেখছি, অ্যাকুরেসি ভ্যালু গুলো আমি দেখাইছি অলরেডি। আর এটা যেহেতু খুবই একটা আইডিয়াল ডাটা সেট, এখানে আমরা পুরোপুরি ওয়ানই পাবো, অ্যাকুরেসি পুরোপুরি ওয়ান পাবো। কোন ক্ষেত্রে ওয়ান পাচ্ছি? আমরা যখন ক্লাসিফিকেশন একটা কাজ করতেছি সেই ধরনের ক্ষেত্রে আমরা এখানে খুবই খুবই ভালো রেজাল্ট পাবো। ঠিক আছে, ডিসিশন ট্রি আমরা আসলে সেই জন্য ইউজ করে থাকি সাধারণত। যদি আমাদের কোনো একটা মেশিন লার্নিং অ্যালগোরিদমের রিজনের ক্যাপাবিলিটি দরকার হয়, যা আসলে এই স্পেসিফিক ক্লাসটা কেন statistics এর উপরে ভিত্তি করে আমার স্পেসিফিক ক্লাসগুলো দিচ্ছে, আমার যদি ডিটেইলিং দরকার হয় যে কোন ফিচারের সাথে কোন ফিচার ডিপেন্ড করতেছে, কোন ফিচারের পরে আর কোন ফিচার কম্পেয়ার করবে, এই জিনিসগুলো যদি ডিটেইল জানার দরকার হয়, তখন আমরা সাধারণত এই ডিসিশন ট্রিটা ইউজ করে থাকি। ঠিক আছে, আমরা একটা ছোট একটু জিনিস দেখি। উম, এই যে আমি যেটা বলতেছিলাম, আমরা যখন 5 দিচ্ছি আমার ট্রিটা কিন্তু আরো কমপ্লেক্স হয়ে গেছে, রাইট? আশা করি এখানে দেখা যাচ্ছে। এবং জি ভাই। আমরা যদি দেখি ফার্স্টে ঠিক আগের মতো পেটাল লেন্থ দিয়েই আমরা শুরু করেছি ট্রাভার্সটা, বাট দেখা যাচ্ছে যে পরবর্তীতে পেটাল উইথ শেষ করে আমরা আবার পেটাল আসছে, আবার পেপার লেন্থ আসছে। ঠিক আছে, এইভাবে আমার ট্রিটা কিন্তু এক্সপ্যান্ড হচ্ছে। আচ্ছা, আমরা যদি অ্যাকুরেসি গুলো খেয়াল করি, অ্যাকুরেসি কিন্তু আমার এখনো ওয়ান, বাট এখন কি হচ্ছে, আমাকে আরো বেশি পরিমাণে নোড ট্রাভার্স করতে হচ্ছে। যেহেতু আমাকে বেশি পরিমাণে নোড ট্রাভার্স করতে হচ্ছে, অবভিয়াসলি এই ট্রিটা আমাকে একটা রেসপন্স দিতে বেশি সময় নেবে। ঠিক আছে, সো এটা মডেলের এফিসিয়েন্সির উপরে একটা ইম্প্যাক্ট ফেলতেছে। কাজ একই হচ্ছে, বাট আমার মডেলের ইম্প্যাক্টটা ডিলে হয়ে যাচ্ছে। আমি এটাকে রিভার্ট করে দিই। আচ্ছা, আচ্ছা, পার্ট টু তে আসি আমরা। বেসিক্যালি এতক্ষণ তো আমরা ডিসিশন ট্রিটা দেখলাম যে কখন আসলে কাজ করে। তো ডিসিশন ট্রি এমন কিছু সেক্টর আছে যেগুলো জায়গাতে আসলে ডিসিশন ট্রি আমাকে রেজাল্ট ভালো দিতে পারে না, বা সে ফেল করবে। সো কি ধরনের ডাটাতে ডিসিশন ট্রি ফেল করবে? আমি কোড এক্সাম্পলে গেলাম না, আমি একদম ভিজুয়ালাইজ করে জিনিসটা দেখাচ্ছি, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। সো আমার যদি ডাটা সেটটা অনেকটা এমন হয়, এরকম রেডিয়াল ডাটা সেট, আমরা যদি খেয়াল করি ডাটা সেটটা আশা করি স্পষ্ট বোঝা যাচ্ছে। মাঝখানে আমার একটা ক্লাস আছে সার্কুলার, এবং ওই মাঝখানের ক্লাসটাকে সারাউন্ড করে আবার রেড ডটের আর একটা ক্লাস আছে। এই দুটো ক্লাসকে আমি যদি সেপারেট করতে যাই, তখন দেখা যাচ্ছে যে ডিসিশন ট্রি ঠিক মতো ডিসিশনটা দিতে পারে না, সে প্রায় মিস করে। কিরকম মিস করে, আমি যদি অ্যাকুরেসিটা একটু দেখি, আমার অ্যাকুরেসিটা হলো 0.71 হয়ে গেছে। ঠিক আছে, সো এই ধরনের রেডিয়াল যে ইয়াগুলো আছে সেক্ষেত্রে আসলে ডিসিশন ট্রিটা ইউজ করাটা বেস্ট সলিউশন না। সেক্ষেত্রে লার্নিং এর দিকে যাওয়া, আমরা যখন ডিপ লার্নিং করবো তখন এই সিমিলার টাইপের ডাটা সেটই দেখবো, যে রেডিয়াল যে ডাটা সেট গুলো আছে সেগুলো সে ডিটেক্ট করতে পারতেছে। ঠিক আছে, সো এটা গেলো আমাদের ডিসিশন ট্রির লিমিটেশন। আমি আর কোড বেসটা ট্রাভার্স করলাম না, যেহেতু একই রকম দেখতে, আপনার কোড গুলো দেখলেই বুঝবেন। জাস্ট ডাটা সেটটা আমি এক্সপ্লেন করলাম। এটা হলো আমাদের ডিসিশন ট্রির লিমিটেশনস। সব ক্ষেত্রে ডিসিশন ট্রি আমরা ইউজ করে আসলে বেটার রেজাল্ট পাবো না। এরপরে আরেকটা এক্সাম্পল লাস্টে দেখিয়েছি আমি, সেটা হলো যে ডিসিশন ট্রি অ্যাজ এ রিগ্রেশন প্রবলেম সলভার। কারণ আমরা একটু আগে দেখে আসলাম ডিসিশন ট্রি মূলত এফিশিয়েন্ট হলো যখন আমরা এটাকে ডিসক্রিট ডাটা বা ক্লাসিফিকেশন ডাটা আমরা ক্লাসিফাই করতে যাচ্ছি, তখন এটা বেস্ট ইউজ করা যায়। বাট আমরা চাইলে ডিসিশন ট্রি ইউজ করে রিগ্রেশন প্রবলেম সলভ করতে পারি, বাট সেটা না সবসময় খুব
ভালো সলিউশন হয় না। আমরা এখনই একটা এক্সাম্পল দিয়ে দেখবো যে অ্যাকুরেসিটা আসলে স্যাটিসফ্যাক্টরি হয় না। সো ডিসিশন ট্রি দিয়ে রিগ্রেশন প্রবলেম সলভ করাটা সবসময় ওয়াইজ হয় না। যেমন আমরা ক্যালিফোর্নিয়া হাউজিং এর ডাটা সেটটা অলরেডি দেখে আসছি, আমরা এই ডাটা সেটটা চিনি সবাই। এই ডাটা সেটটা ইউজ করা হয়েছে যেহেতু আমরা এখানে হাউস প্রাইস প্রেডিক্ট করি, রাইট? সো এখানে ওই ডাটা সেটটা ইউজ করা হয়েছে। আর আমরা প্রিভিয়াসলি দেখে এসেছিলাম এখানে অনেকগুলো ফিচার আছে, বাট তার মধ্যে থেকে ইনকামটা মানে আমাদের যে হাউস ওনার হাউস এর সাথে খুবই ক্লোজলি রিলেটেড। ইনফ্যাক্ট এটার উপরে বেস করেই সবগুলা হাউস ভাগ করেছি ঠিক একই রকম 70-30 তে ভাগ করেছি। করার পরে আমরা যেটা করেছি ডিসিশন ট্রি রিগ্রেসর, ইউজ করে আমরা বেসিক্যালি এটাকে রিগ্রেশন যে ভ্যালুটা আছে সেটা প্রেডিক্ট করার চেষ্টা করেছি। তো যখন আমরা রিগ্রেশনে আসতেছি তখন আমাদের কি করতে হচ্ছে, আর স্কোয়ার এর ভ্যালু, আরএমএসসি, এগুলো ভ্যালু আমাকে কম্পেয়ার করতে হবে। তো আমরা জানি যে আরএমএসসি এর ভ্যালু যত কম তত ভালো, আর আর স্কোয়ার এর ভ্যালু ওয়ান এর যত কাছাকাছি তত ভালো, রাইট? সো আমরা সেটাই এখানে দেখছি। আমরা অ্যাকুরেসিটা ডিরেক্ট চলে যাই, ফিট না করার কারণ এগুলো প্রসেস আমরা আগেও দেখে আসছি, এখানেও সেম। এই অ্যালগরিদমের জন্য সেম প্রসেসে সবকিছু ফিট করা হয়েছে। মিন স্কোয়ার্ড এররের জন্য যেটা দেখা যাচ্ছে যে আমার 0.52 আসছে, আর আমার আর স্কোয়ার এরর ক্ষেত্রে হচ্ছে 0.60। ঠিক আছে, অবভিয়াসলি এটা বোঝাই যাচ্ছে এটা একটা পুয়ার ক্লাসিফায়ার। সো আর স্কোয়ার এররের ক্ষেত্রে আমরা দেখছি যে 0.60, ওয়ান হলে বেস্ট হতো, জিরো হলো ওয়ার্স্ট। সো আমার আর স্কোয়ারের ভ্যালুটা আসলে ওইভাবে স্যাটিসফ্যাক্টরি না, আসলে এটা একটা পোর ক্লাসিফায়ার। এটাতে আমি মানে সরি পোর রিগ্রেশন ভ্যালু এটা বের করতে পারে। সো এটা আমার জন্য আইডিয়াল সিনারিও না। আমরা কি আসলে এটা কিভাবে কাজ করতেছে বা যে প্রেডিকশনটা আসছে সেটা সামারিটা বোঝার চেষ্টা করি। তো এখানে লেফটে নেওয়া হয়েছে প্রেডিক্টেড ভ্যালু, আর রাইটে নেওয়া হয়েছে অ্যাকচুয়াল ভ্যালু। একটু আস করে দেখি, আমরা কি প্রিভিয়াসলি এই চার্টটা দেখেছি কোনো সময়? আহ, এই চার্টটা মনে হয় আমরা প্রিভিয়াসলি দেখি নাই। আমি একটু আস করি। সো বেসিক্যালি জিনিসটা হচ্ছে আমার লেফটে আছে হলো একটা প্রিডিক্টেড প্রাইস, আর বটমে আছে হলো আমার অ্যাকচুয়াল প্রাইসেস। ঠিক আছে, দুটো এখানে প্লট করা হয়েছে। আমার যদি প্রিডিক্টেড প্রাইস আর অ্যাকচুয়াল প্রাইস খুবই কাছাকাছি হতো তাহলে হতো কি, এই ডায়াগোনালি যে লাইনটা আছে এই ডায়াগোনাল লাইন বরাবর সবগুলো পয়েন্ট থাকতো আমার। ঠিক আছে, এই ডায়াগোনাল লাইন দিয়ে একদম আইডিয়াল কেস, যে ক্ষেত্রে আমার প্রিডিকশন আর ইয়া অ্যাকচুয়াল ভ্যালু দুটা আমার একই। ঠিক আছে, সেক্ষেত্রে হতো কি, আমার এই ডায়াগোনাল লাইন বরাবর সবগুলো পয়েন্ট থাকবে। আমরা একটু দেখি এটা করতে পারি নাকি। আমি শুনে নিচ্ছি। আমার থার্ড এক্সাম্পল আছে, অ্যাকচুয়াল ভার্সেস প্রেডিকশন। এটা হলো আমরা স্ক্যাটার প্লট নিচ্ছি এবং আমরা এখানে বেসিক্যালি ডাটা সেট পাস করতেছি। টেস্ট ডাটা সেট আর প্রিডিক্টেড, আমরা যদি দুটাই টেস্ট ডাটা সেট দিই, মানে আইডিয়াল সিনারিওটা দেখানোর চেষ্টা করতেছি আমি, তখন আমার ডাটা সেটটা কেমন হয়, আমার একটু প্লটটা কেমন। এই যে আমি যে কথাটা বলছিলাম, আমার যদি আইডিয়াল সিনারিও হয় তাহলে রেড লাইন বরাবর, এক্স্যাক্টলি রেড লাইন বরাবর আমার সবগুলো পয়েন্ট থাকবে। ঠিক আছে, এটা হলো আইডিয়াল সিনারিও। কিন্তু যেহেতু আমাদের প্রিডিকশন আর ফোরকাস্ট একরকমের না, ঠিক আছে, সেই জন্যই আমাদের আসলে প্রত্যেকটা পয়েন্টের ডেভিয়েশন আমরা দেখতে পারতেছিলাম। ঠিক আছে, এক ভ্যালু থেকে কতটুকু ডেভিয়েশন হয়েছে।
আমরা এটাকে রিভার্ট করে দিই। এই যে, সো প্রত্যেকটা পয়েন্ট থেকে আমরা আসলে ডেভিয়েশনটা দেখতে পারতেছি। ঠিক আছে, সো এই পয়েন্টটা যদি আমার আহ, আমার অ্যাকচুয়াল প্রাইস আর প্রিডিক্টেড প্রাইস, সো আমার এই বরাবর হলো প্রিডিক্টেড প্রাইস আর এই বরাবর হলো অ্যাকচুয়াল প্রাইস। সো অ্যাকচুয়াল প্রাইস যদি আবার এখানে হয়, এই পয়েন্টটা থেকে আমার যদি বামে পয়েন্ট যায়, তাহলে হচ্ছে কি আমার অ্যাকচুয়াল প্রাইস থেকে আমার বেশি প্রেডিক্ট করেছে। আর এই পয়েন্টটা থেকে অ্যাকচুয়াল প্রাইস থেকে যদি আমার সরি ডানে যায় যদি, তাহলে বেশি প্রেডিক্ট করেছে। আর যদি বামে যায় তাহলে হচ্ছে কম প্রেডিক্ট করেছে। ঠিক আছে, এইভাবে আমরা প্রত্যেকটা পয়েন্ট অ্যানালাইসিস করতে পারি যে হ্যাঁ আমার কি পয়েন্ট আসা দরকার ছিল, আমার যে পথটা আসছে সেটা কতটা ডেভিয়েট হয়েছে, সো আমার কতটুকু কারেকশনের দরকার। এই চার্ট থেকে আমি খুব সহজেই বুঝতে পারি আমার কি করণীয়। ঠিক আছে, আহ এটা আপনাদের যত রিগ্রেশন প্রবলেম আছে সব রিগ্রেশন প্রবলেম সলভ করতে হেল্প করবে। আজকে এই চার্টটা আপনাদেরকে দেখালাম, আশা করতেছি এটা থেকে আপনারা অনেক বেশি বেনিফিটেড হবেন এবং ইন ফিউচারে হয়তোবা এই চার্টটা আমরা বারবার ইউজ করব। যত রিগ্রেশন প্রবলেম আসবে সবগুলোতে এই ধরনের চার্ট ইউজ করা হবে আসলে। আচ্ছা, আর লাস্টে যেটা হবে, আমাদের ইয়ার ভ্যালু গুলা দেখানো হয়েছে, যেটা বললাম যে মোস্ট ইম্পর্টেন্ট ফিচার যেটা ডিপেন্ডেন্ট আছে সেটা দেখানো হয়েছে, এবং সেটা আমরা অলরেডি জানি যে আমার মিডিয়ান ইনকাম ছিল, মানে একটা পার্সনের ইনকাম, যে ওনার যে আছে তার যে ইনকাম সেটা হলো মোস্ট ডিপেন্ডেন্ট। ঠিক আছে, ওকে, আমরা কি এই জিনিসটা আমরা ডিসিশন ট্রিতে আজকে বের করেছি। আমরা যদি একটু দেখি, উম, এটা হলো আমরা প্লটটা করছি। আর এই যে ডিটি রিগ্রেসর, ঠিক আছে, আমরা প্রত্যেকটা ফিচার নিয়েছি ক্যালিফোর্নিয়া ফিচার নেমস, আমার যতগুলো ফিচার ছিল প্রত্যেকটা ফিচারের নাম নেওয়া হয়েছে এখানে। আর ইম্পর্টেন্স এর কি ছিল, ডিটি রিগ্রেসর, ডিটি রিগ্রেসরটা কি ছিল, ডিটি রিগ্রেসরটা ছিল আমার ডিসিশন ট্রি রিগ্রেসর ছিল, যেটা ছিল আমরা তৈরি করেছিলাম। ঠিক আছে, এবং আমরা খেয়াল করে দেখি এখানে ম্যাক্স ডেপথ কিন্তু আমরা 5 দিয়েছি। ঠিক আছে, 5 দিয়ে আমরা এই স্টেপটা পেয়েছি। এখান থেকে আমরা যেটা করতেছি, ফিচার ইম্পর্টেন্সেস, ফিচার ইম্পর্টেন্স কল করে আমরা প্রত্যেকটা ফিচারের যে ইম্পর্টেন্স ভ্যালু আছে সেটা আমরা নিচ্ছি। ঠিক আছে, সেটা ধরে আমরা প্লট করতেছি। সো প্রিভিয়াসলি আমরা কোরিলেশন ম্যাট্রিক্স দিয়ে যে যে কোন ক্যারেক্টারিস্টিক্স এর উপরে বেস করে আমরা ডাটা সেটটা মোর কি বলবো মোর ডিপেন্ডেন্ট, আমার যে আহ, কি বলবো টার্গেট যে ক্লাসটা আছে, যেমন এক্ষেত্রে আমার হাউসের প্রাইসটা ডিসাইড করা, এটা হলো আমার ক্লাস। টার্গেট কোন ফিল্ডের উপরে মোস্টলি ডিপেন্ডেন্ট, আমাদের ক্ষেত্রে এটা যে ওই পার্সন, যে পার্সনটা ওন করে ওই হাউসে, তার ইনকামটা। আচ্ছা, তো আমরা এটা একটু ছোট চেঞ্জ করে দেখি এটার বিহেভিয়ারটা কেমন চেঞ্জ হয়। আর এটার রিজনিং, এই রিজনিংটা করতে পারি যে আমি এখন প্রত্যেকটা ফিচারের ইম্পর্টেন্স নিয়ে আসছি, এবং ইম্পর্টেন্সটা দেখে দেখে আমি বলতে পারতেছি যে হ্যাঁ আচ্ছা আমার যে ডাটা সেটটা আছে এই ডাটা সেটটা আসলে কোন কোন ফিচারের উপরে বেশি ডিপেন্ডেন্ট, এবং কোন কোন ফিচার আমি চাইলে ইগনোর করতে পারি, যেহেতু কারণ ওই ভ্যালুগুলোর উপরে বা ওই ফিচার গুলোর উপরে বেস করে আমি কোনো ডিসিশন নিচ্ছি না। ঠিক আছে, তো আমরা এটা একটু লেন্থটা চেঞ্জ করে দেখি, আমরা ডেপথটা চেঞ্জ করব। হয়তো 5 আছে, 5-এর জায়গায় আমি 8 দিলাম, কারণ এখানে অনেকগুলো ফিচার আছে। আহ এখানে ফিচার আছে হলো ক্যালিফোর্নিয়া হাউসের ফিচার আছে, এই লাস্টের চারটাতে ফিচার লিস্ট গুলো দেওয়া আছে। তো মিডিয়াম ইনকাম, এভারেজ অকুপেন্সি 1 2 3 4 5 6 7 8, সো 8টা আছে। তার মধ্যে থেকে এভারেজ অকুপেন্সি আর মিডিয়াম ইনকাম আর হাউস এজ, এই ফিচার গুলো ইম্পর্টেন্ট। আমরা প্রিভিয়াসলিও যখন অ্যানালাইসিস করেছি এই ফিচার গুলো কিন্তু টপে চলে আসছে। ঠিক আছে, এখানেও কিন্তু ওই সিমিলার স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি। সো ডিসিশন ট্রি এক্ষেত্রে ফিচারের ইম্পর্টেন্স জানার জন্য আমাদের জন্য খুবই একটা হেল্পফুল টুল। সো এনিওয়ে, আমরা ডিসিশন ট্রির একটু ভ্যালুটা চেঞ্জ করে এখন দেখতেছিলাম যে কেমন বিহেভ করে। আচ্ছা, আমরা এবার কি করেছি, এবার আমরা ইয়ার সাইজ বাড়ায় দিচ্ছি। ঠিক আছে, আমাদের ট্রি সাইজ বাড়ায় দিচ্ছি, এবং ট্রি সাইজ বাড়ানোর পর আমরা দেখতেছি আমাদের কিন্তু অ্যাকুরেসি আগে থেকে আরেকটু ভালো আসছে। আমরা খেয়াল করে দেখছি আগে থেকে কিন্তু আরেকটু ভালো পাইছি।
ঠিক আছে। আগে কিন্তু আমার 6.2 ছিল, এখন 6.8 চলে আসছে, এবং আমার এমএসসি এর ভ্যালু 0.42 চলে আসছে, আরো কমে গেছে। ঠিক আছে, আর কমে যাওয়া মানে ভালো, আগের থেকে আমার ক্লাসিফায়ারটা বেটার পারফর্ম করতেছে। আমরা 8টা দিয়েছি ক্লাস। ঠিক আছে, আমরা আরেকটু দেখি ক্লাসের ডেপথের ভ্যালু যদি আরেকটু বাড়ায় দিই। 8 ছিল, এখন আমরা যদি 11টা করে দিই। স্ক্রিন তো মনে হয় নড়তেছে না। স্ক্রিন মুভ করছে না। হ্যালো। এভাবে আপনার কার্সর নড়তেছে, মানে আপনি মনে হয় কিছু দেখাই যাচ্ছেন নাকি এভাবে স্টপ ছিল? হ্যাঁ, এখন ঠিক আছে, নড়তেছে। এখন ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, নোট হলো, আমরা একটু দেখি যেটা কত আসে। আমাদের অ্যাকুরেসিটা কিন্তু এবার আমরা খেয়াল করি, দেখেন আগে 6.8 ছিল, এবার 6.7 আর 4.3 চলে আসছে, অ্যাকুরেসিটা ড্রপ করছে। ঠিক আছে, সো আমরা বুঝতেছি যে ট্রি সাইজ বাড়ায় আমাদের খুব একটা লাভ হবে না। সো আমরা এখন কমায় ট্রাই করব। আমরা 8টা দিয়েছি, 11টা দিয়েছি, মাঝখানে ট্রাই করব, 9টা এবং 10টা ট্রাই করবো আমরা জাস্ট। সো এবার আমরা 10টা দিলাম। ছোট একটা সিলেক্ট নোট নিয়ে রাখি, সো দ্যাট এটা ট্র্যাক করতে যেন একটু সুবিধা হয়। একটা স্ট্রোক নেই, ফর ক্যালিফোর্নিয়া হাউস প্রাইস প্রিডিকশন। আমার ইয়া ছিল, ফার্স্টে ছিল হলো আমার 5টা, রাইট? 5টা ডেপথ, থ্রি ডেপথ 5 ছিল, আমার অ্যাকুরেসি ছিল, অ্যাকুরেসি আমার ইয়াতে ছিল, এমএসসি ভ্যালু ছিল, এমএসসি ভ্যালু আমার কত আসতেছিল, এমএসসি ভ্যালু আসতেছিল আমার 42, না 42 কত ছিল আমার, আরএমএসসি টা দেখি। আরএমএসসি, আরএমএসসি আমার ভ্যালু ছিল হলো 62, 62 ছিল আরএমএসসি টা আমার, যেহেতু মনে আছে আমি আরএমএসসি একটাই লিখলাম। আর থ্রি ডেপথ আমার যখন 8 হয়েছে, এখন আবার আরএমএসসি ভ্যালু আমরা পাইছি হলো সেটা 68। যখন 11তে দিচ্ছি আমরা, এই ভ্যালুটা আর কমে গেছে, থ্রি ডেপথ। এখানে আমরা 11তে যখন দিছি, আমাদের আরএমএসসি ভ্যালু আমার আসছে হলো 67, আমার উল্টাটা অ্যাকুরেসি কমে যাচ্ছে। আচ্ছা, তারপরে আমরা দেখি একটু, এখন কত দিলাম আমরা, এখন আমরা 10 দিয়েছি। 10 দেওয়ার পরে দেখি আমাদের অ্যাকুরেসি কিরকম আসলো। 680 আসছে, 10 দেওয়ার পর আমার 680 আসছে, 10 দেওয়ার পরও আমার 680 আসছে, 68 আসছে। আর ফাইনালি আমরা আরেকটা ভ্যালু দেখবো, সেটা হলো 9। 9 9 দেওয়ার পরে আমরা দেখবো যে আমাদের ডেপথটা কত আসছে। তো ফাইনাল ভ্যালুটা দিচ্ছি, 9 দিলাম। আর স্কয়ার আসছে 0.70, না 70 তে আমরা খুব একটা ভালো রেজাল্ট পাচ্ছি না। সো আমরা বলতে পারি, আমরা এটা আগে ঠিক করি। আচ্ছা, 70 তে তো আমরা আগে থেকে আরেকটু বেটার পাইছি, রাইট? সো আমরা তো মনে হচ্ছে 9 হলো বেস্ট, রাইট? কারণ 9 তে আমরা 70 পাইছি। ভ্যালুটা একটু ঠিক করে নিই। সো আমরা এটাতে ম্যাক্সিমাম ভ্যালুটা পাইছি, আরএমএসসি ভ্যালু 70 পেয়েছি আমরা, মানে 0.70 অবশ্যই।
আমরা ভ্যালুটা এখন আগের মতো করে দিই 5 এ। 9 ছিল, এখন 9 এর জায়গায় 5, ডেপথটা আবার 5 করে দিলাম। ঠিক আছে, আগের মতো সবকিছু চলে আসছে। এবং আমাদের যেটা ছিল স্কোর, আমার 6-0 ছিল, সরি ইনফ্যাক্ট 6-0, 6-2 না 6-0 ছিল। এটা হলো 6-0, এটা হলো 70, আর 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 কি RMSE 0.70, সবগুলোর আগে পয়েন্ট দিতে হবে। ঠিক হ্যাঁ, আমার আছে, একটা কোয়েশ্চেন So, ছিল। জি শিওর। আমরা কি এতগুলো চিজের দেখে মানে ট্রাই করে ওর বেসিসে দেখে তারপর আমরা দেখলাম যে 9টা দিয়ে দিলে তারপর আমার 70 সবচেয়ে বেশি ম্যাক্সিমাম রিসার্চ সেটা তো আমরা সুপারভাইজ লার্নিং এর ক্ষেত্রে, তাই না? যে এটা জি সবকিছু আমরা জানি। জি জি। তো আমাদের রিয়েল লাইফ প্রবলেম এর ক্ষেত্রে কি আমরা এভাবে করে করে একটা মডেল তৈরি করবো, তাই না? করে করে আমার ওই স্পেসিফিক প্রবলেমের জন্য না, ওখানে হবে কি আপনার তো বিভিন্ন ডাটা সেট চাঙ্কও থাকবে। আমরা শুধু এরকম একটা ডাটা সেটের একটা চাঙ্ক নিয়েই করবো না, আমরা বিভিন্ন ডাটা সেটের চাঙ্ক তৈরি করব, র্যান্ডমনেস চেঞ্জ করে বিভিন্ন ডাটা সেটের ভার্সন তৈরি করব, এবং আমরা ওই স্পেসিফিক প্রবলেমটা সলভ করার ট্রাই করব। সে আমরা হয়তো বা এই 10টা ফিচারের জন্য আমরা যেরকম করতেছি যে হাউস প্রাইস প্রেডিকশনের চেষ্টা করতেছি, ঠিক আছে। এবং হাউস প্রাইসের জন্য আমরা চেষ্টা করব যে কতগুলো ফিচার মানে স্পেসিফিক কিছু ফিচারের জন্য আমরা বের করার চেষ্টা করবো যে আমার ম্যাক্সিমাম ভ্যালু আমি কত পেতে পারি, ঠিক আছে। তারপরে ওই ফিচার গুলো ফিক্স করে এভাবে আমরা ডেপথটা চেঞ্জ করে করে দেখতে পারি যে কোনটার জন্য আমার বেস্ট কেস আসলো। যে ফিচার লিস্টের জন্য আমি এরকম বেস্ট কেস সিনারিও পাবো, তখন আমি বলতে পারি যে হ্যাঁ, এরকম হাউস প্রাইস প্রেডিকশনের জন্য ডেপথ হয়তোবা 7টা বা 8টা ফিচার যদি থাকে, এবং আমি যদি সেখানে ডেপথ এরকম 9 রাখি, তাহলে আমার জন্য এখান থেকে আমি বেস্ট আউটপুটটা এক্সট্রাক্ট করতে পারি, ঠিক আছে। সো এটা ডাটা সেটের ক্যারেক্টারিস্টিক্স এর উপরও ওটা বেস অন্য করে কোনো ডাটা সেটের ক্ষেত্রে চেঞ্জ বলতে হবে। পারবো আমরা না, মানে সেম টাইপের ডাটা হ্যাঁ সেটের মানে ক্ষেত্রে? হ্যাঁ এক্স্যাক্টলি সেম প্রবলেমের জন্য, সেম টাইপের, সেম আচ্ছা সিনারিওর জন্য আচ্ছা। এটা আমরা বলতে পারবো। যদি মানে আমার আমরা ডাটা যে সেট সেটা চেঞ্জ হয়, রেডিমেড আছে এটা দিয়ে আমরা অবভিয়াসলি মডেলটা তৈরি করবো, তারপর অন্য কোনো এক্স্যাক্টলি কিছুতে এক্স্যাক্টলি অ্যাপ্লাই করবো। হ্যাঁ হ্যাঁ, যদি আমার ডাটা সেট চেঞ্জ হয়, সাথে সাথে এটা হবে আমার ডেপথও চেঞ্জ হবে, ঠিক আছে? লাইক মনে করেন আমরা এখন ক্যালিফোর্নিয়ার হাউস দিয়ে আমরা এই ডাটা সেটটা দেখলাম যে আমাদের ডেপথ 9 হতে হবে, আমাদের এই ফিচার লাগবে, এগুলোর জন্য আমরা মোটামুটি অ্যাকুরেসি পাচ্ছি। এখন বাংলাদেশের হাউস প্রাইসের জন্য আমরা করে দেখতে পারবো এই মডেলটা, এরকম কিছু? হ্যাঁ, বাংলাদেশের হাউস প্রাইসের জন্য আমরা এটা ইউজ করতে পারবো। ইউজ করলে আমরা কিন্তু হুম। একটা অ্যাকুরেসি পাবো, সার্টেন অ্যাকুরেসি পাবো, কিন্তু আমরা এটা ক্লেম করতে পারবো না যে যে ডেপথটা দেওয়া হয়েছে ওটাই বেস্ট, ঠিক আছে। আচ্ছা, অন্য কারণ কিছু হতে পারে। বাংলাদেশের হাউস প্রাইসের ডাটা সেটের জন্য আলাদা কিছু ক্যারেক্টারিস্টিক্স চলে আসতে পারে, সেক্ষেত্রে আচ্ছা, আমাকে এরকম কিছু ভ্যালু চেঞ্জ করে করে দেখতে হবে, ঠিক আছে। তো ওইখানে তো আমি মনে করেন সাপোজ রেজাল্ট থাকবে না আমার কাছে, আমাকে তো মনে করেন ডাটা সেট দেওয়া থাকবে, জাস্ট আউটপুটটা আমরা জানি না, তাহলে আমি তখন কি এক্স্যাক্টলি, করব? আউটপুট আমরা জানি না, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, ডেপথ সাইজ চেঞ্জ করে করে দেখতে হবে আমরা অ্যাকুরেসিটা আচ্ছা, কোন ক্ষেত্রে সবচেয়ে ভালো আসতেছে, এই বুঝছি। চেঞ্জ করে করে দেখে আমাকে ডিটারমাইন করতে হবে। আচ্ছা, যদি বাংলাদেশ হাউস প্রাইসের জন্য এই সেম কাজটা করতে হয়, তখন আমার ডেপথ সাইজ কত হতে পারে, এবং যেটাতে আমি দেখবো অ্যাকুরেসি সবচেয়ে ভালো আসতেছে সেটা আমরা চুজ করে নিই। এই যে অ্যাকুরেসি করতেছি এখানে আমরা আউটপুট দেখে অ্যাকুরেসিটা ট্রাই করতেছি না? হ্যাঁ হ্যাঁ, আউটপুটটা দেখে অ্যাকুরেসিটা আমরা ধরতেছি, তো এক্স্যাক্টলি। যদি আমরা বাংলাদেশের ক্ষেত্রে যদি আউটপুট না থাকে তাহলে আমরা কিভাবে অ্যাকুরেসিটা দেখবো? না, অ্যাকুরেসি থাকতেই হবে, কারণ এই অ্যালগরিদম গুলো কাজই করে ডাটা থাকলে, এগুলো তো সুপারভাইজড লার্নিং এর এক্সাম্পল, রাইট? আচ্ছা, যদি না মানে ওইটা থাকে আপনি থাকবে তো কোনোভাবে বাংলাদেশের ইউজ ক্ষেত্রেও করতে থাকবে? পারবেন না। জি, থাকতে হবে। আচ্ছা যদি আচ্ছা না থাকে তখন তো আপনি পারবেন না আসলে অ্যাকুরেসিটা, আচ্ছা, মানে এই মডেলটা ইউজ করতে পারবেন না তখন, বুঝছি। ঠিক তো আছে। হিসাবে কি ভাই সুপারভাইজ আহ লার্নিং এ আদৌ কোনো প্র্যাকটিক্যাল আমাদের কোনো ইয়া আছে? মানে প্র্যাকটিক্যাল ইউজ হয়? বেশিরভাগ তো মনে হয় এখন আনসুপারভাইজ বা রেইনফোর্সমেন্ট এর চলে যায়, তাই না? মানে সুপারভাইজ কোনো কাজ কি হয় আদৌ মানে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ বর্তমানে? বলতে কি যে ভাইয়া, এলএলএম আসার আগ পর্যন্ত আমরা এই অ্যালগরিদম গুলোর উপরই সবচেয়ে বেশি ফোকাস করতাম, ইনফ্যাক্ট জি। এখন আমরা করি। কিন্তু এখন এলএলএম আসার পরে দেখা গেছে যে আমরা মোর ডিপ লার্নিং বেসড অ্যালগরিদম গুলো ওগুলোর দিকে বেশি ফোকাস থাকে, ঠিক আছে। আমরা যখন দেখবো তখনই আসলে বুঝবো যে কেন ওইদিকে বেশি ফোকাস থাকে, কেন ওগুলা মোর সফিস্টিকেটেড, এবং কেন ওগুলার উপরে আমরা বেশি রিলাই করতে পারি। আহ আসলে এই অ্যালগরিদম গুলো হয় কি, স্ট্যাটিস্টিক্যাল অ্যালগরিদম অ্যালগরিদম তো তো এগুলো পারফরমেন্স খুবই ভালো হয়, দেখতেই পারতেছেন। আমি জাস্ট জি। লিটারালি রান করতেছি, সাথে সাথেই আমাকে রেজাল্ট দিয়ে দিচ্ছে, এবং রেজাল্ট খুব একটা খারাপও না, তাই না?
জি আমরা আরএমএসসি 70 পর্যন্ত চলে আসছি। জি সো এগুলা যেহেতু খুবই পারফরমেন্ট এবং আমরা যদি জানি ডাটা ক্যারেক্টারিস্টিক্স জানি, তখন এই ধরনের মডেল ইউজ করা আমাদের জন্য রিজনেবল এবং এগুলো রিসোর্স অনেক কম ইউটিলাইজ করে। সো সেই জন্য এই স্ট্যাটিস্টিক্যাল মডেলগুলো আমাদের জন্য অনেক হেল্পফুল। আর ডিপ লার্নিং বেসড মডেলগুলোতে হচ্ছে কি যে আপনাকে ডাটা এত ক্লিন করতে হয় না। আপনি আহ, যেটা হয় যে ডাটার স্যাম্পল গুলো আপনাকে প্রপারলি পাস করতে হয়, বাট ডিপ লার্নিং এর সবচেয়ে বড় ক্যাচ হলো যে আপনার প্রচুর ডাটা সেট দরকার। অনেক এক্সাম্পল না থাকলে ডিপ লার্নিং থেকে আপনি ভালো রেজাল্ট আশা করতে পারেন না। সো এই ডিলেমা থেকেই আসলে আমাদের প্রবলেমটা, আমরা যখন কোনো একটা বিজনেস শুরু করি তখন যেহেতু আমাদের কাছে ডাটা সেট নাই সেরকম, আমরা এরকম এই স্ট্যাটিস্টিক্যাল মডেলগুলো ইউজ করতে পারি। এগুলো ইউজ করে আমরা একটা ভালো রেজাল্ট পেতে পারি। তারপর যখন আমার বিজনেস রানিং এর সাথে সাথে আমার কাছে আরো ডাটা সেট আসতে থাকে, তখন আমরা গ্রাজুয়ালি আসলে ডিপ লার্নিং এ যেতে পারি এবং তখন আমরা সফিস্টিকেটেড অ্যালগরিদম গুলো ইউজ করতে পারি। এইভাবে আমরা আসলে ছোট ছোট স্টেপে ট্রানজিশন গুলো করে থাকি। ঠিক আছে, আমরা এলএলএম শিখবো না ভাই এই কোর্সে? আমরা ডিপ লার্নিং শিখবো, এলএলএম এর কিছু গ্লিম্পস দেখাবো, হ্যাঁ কিছু দেখানো হবে, জি। একদম স্ক্র্যাচ থেকে এলএলএম বিল্ড আপ দেখানো হবে না, বাট হ্যাঁ এলএলএম কিভাবে ইউজ করতে হয়, কিভাবে কি করা যায় সেগুলো কারণ আমি দেখাবো। দেখলাম ভাই বেশিরভাগ এখন জব রিকোয়ারমেন্ট দেখলাম এলএলএম দেখতেছে, টেনসর ফ্লো তারপরে এগুলা এক্স্যাক্টলি, এখন সবাই এলএলএম চায়, কারণ ওই মডেলটা দিয়ে এই সব কাজই করা যায়। তো কেন হুম এগুলো আলাদা আলাদা ভাবে করবেন? মানে মেশিন লার্নিং আবার ইঞ্জিনিয়ারিং এর জব রিকোয়ারমেন্ট দেখলাম এগুলাই এক্স্যাক্টলি, বেশি যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, টেনসর ফ্লো, এখন সবার চোখ এলএলএম। বন্ধ করে এলএলএম চায় আসলে। হুম এটা চাওয়ার এই কারণ, বাট এগুলো আবার বেসিস, এগুলার এই স্ট্যাটিস্টিক্যাল গ্রাউন্ডের উপরে বেস করে কিন্তু আসলে আমাদের যে ইয়াগুলো ডিপ লার্নিং যে অ্যালগরিদম গুলো আছে সেগুলো ইভেনচুয়ালি আসছে। সো স্ট্যাটিস্টিক্যালের এই বেসিক গুলো যদি আমাদের স্ট্রং না হয়, পরবর্তীতে দেখা যাবে যে আমরা বড় ধরনের প্রবলেমে পড়তে পারি। যে কিভাবে তখন সলভ করতে হয় ওগুলা খুবই ডিফিকাল্ট হয়ে যায় যদি এই গ্রাউন্ড ওয়ার্কটা না থাকে আমাদের। সো আমরা অনেকগুলো অ্যালগরিদমই দেখবো, আমরা অলরেডি বেশ কিছু অ্যালগরিদম দেখেছি, কিছু ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আমরা প্লে অ্যারাউন্ড করেছি। দেখা যাবে যে সামনে আমরা আহ, কিছু রিক্যাপের মতো কাজ করব, যে এতদিন যা যা শিখেছি সবকিছু অ্যাগ্রিগেট করে আমরা সবগুলোর প্রোস এন্ড কনস অ্যানালাইসিস এবং তারপরে আমরা দেখা যাবে যে ডিপ লার্নিং এ মুভ করবো এবং সবশেষে এলএলএম এর কিছু ইমপ্লিমেন্টেশন দেখবো। জি। তো বেসিক্যালি আমার দিক থেকে আসলে ডিসিশন ট্রির জন্য এতটুকু ছিল। আপনাদের দিক থেকে কোনো কোশ্চেন বা কোয়েরি থাকলে আস্ক করতে পারেন। আরেকটা জিনিস মানে আমার জানা ছিল, আমাদের শুরুতেই বলছিলেন যে আমরা এটা থেকে পার করে মানে এই কোর্সটা যদি করে ফেলি, করার পরে হলো কি আমরা জুনিয়র ডাটা অ্যানালিস্ট বা এরকম কিছু একটা হবো, এরকম কিছু একটা বলছিলেন মনে হয়। তো আমরা কি জুনিয়র মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার এরকম কিছু কি হওয়ার মতো কি আমরা রেডি হতে পারবো, নাকি ইয়া হবো শুধু ডাটা জি অ্যানালিস্ট জি, হিসেবে কাজ ইনশাল্লাহ করতে পারবেন, পারবো? ইনশাল্লাহ পারবেন। আমরা জব পোস্ট গুলো দেখবো, গুলো অ্যানালাইসিস করবো, ওখানে আপনাদের জি। এই ধারণাগুলো আরো ক্লিয়ার হবে। মার্কেট ডিমান্ড আচ্ছা কি আর আপনাদের এখানে কতটুকু নলেজ গেইন হয়েছে, আপনারাই তখন নিজেদেরকে অ্যাসেস করবেন। বুঝছি। আর ভাই লাস্ট ক্লাসে মানে আমাদের ইডিএ প্রজেক্টটা দিয়েছিলেন, ওটা আসলে এই কয়েকদিনের ইয়াতে করা হয় নাই। আপনি এই উইকে করলে তো সমস্যা হবে না, না? উইকে করে আপনার সাথে ডিসকাস করলে। করতে থাকেন, আস্তে আস্তে আমরা সামনের দিকে আগাবো। তবে এই জি। উইকে আমার মনে হয় আপনাদের কাছে একটা এক্সপেকটেশন আছে, সেটা হলো যে এই উইকে আপনারা সিমিলার টাইপের ডাটা নিয়ে আমার কাছে আসবেন। ঠিক আছে, এটা মনে হয় বলা হয়েছিল। তো এই উইকের মধ্যে একটু চেষ্টা করেন আমাকে একটা ডাটা সেট প্রপোজ করতে, এবং আশা করতেছি সবার ডাটা সেট গুলো আলাদা হবে, সো দ্যাট আমরা ওগুলোর উপরে কাজ করতে পারি যাতে। ইডি এর কাজটা আর কি, তাই না? জি জি, আচ্ছা। এটা করলে আপনাদেরই বেনিফিট হবে, আপনাদেরই একটা সলিড পোর্টফোলিও থাকবে এবং আপনারা সেগুলো শোকেস করতে পারবেন। ওকে, ঠিক আছে। আর যদি কোনো কোশ্চেন না থাকে আজকে এখানে ড্রপ করবো আমি। থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ এ নাইস ডে দেন। আসসালামু আলাইকুম।